নমস্কার, সুপ্রভাত। খবর দিনভর নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি জুনেলা। আধুনিক ভারতের রূপকার, ভারতীয় নবজাগরণের পথিকৃৎ, সমাজ সংস্কার, সতীদাহ প্রথা বন্ধের কারিগর, দেশের গর্ব রাজা রামমোহন রায়। তাঁকেই ইংরেজদের দালাল বলে অপমান করলেন বিজেপি শাসিত মধ্যপ্রদেশের উচ্চশিক্ষামন্ত্রী ইন্দর সিং পারমার। এই নিয়ে নিন্দার ঝড়। বিজেপিকে নিশানা করে সুর চড়িয়েছে তৃণমূল। দেশ থেকে অশিক্ষার অন্ধকার দূর হোক। बंगाल से आगे बढ़कर तो संतान पकड़ना आता था। आज जब झारखंड में पहले बिहार में था, वहां तक अंग्रेजी शिक्षा के माध्यम से इस देश के लोगों की आस्था बदलने का दुष्यंत चल रहा था, और जिसमें इस देश के कई सारे लोगों को फर्जी समाज सुधारक अंग्रेजों ने बना रखा था, जिसमें एक राजा राम मोहन राय भी थे। वो भी अंग्रेजों के दलाल के रूप में देश में काम करते रहे हैं। রাজা রামমোহন রায় নাকি ব্রিটিশের দালাল ছিলেন। কারা বলছে? যারা নিজেরা ব্রিটিশের দালালি করেছে। কাকে বলছে? বাঙালির অন্যতম সেরা সমাজ সংস্কারক। এটাই বিজেপি, এটাই ওদের চরিত্র। আমার কাছে রাম রাজা রামমোহন রায়, আমার ঈশ্বরের নাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, আমার ঠাকুরের নাম রবীন্দ্রনাথ ঠাকুর। তুমি ব্রিটিশের কাছে মুচলেকা দিয়েছিলে সাভারকার। সতীদাহ প্রথা রদ করেছিলেন যে রামমোহন রায়। নারীর উপর অত্যাচারের বিরুদ্ধে গর্জে উঠেছিলেন যে সমাজ সংস্কারক। তাই স্বাভাবিক কারণেই নারী বিদ্বেষী মনুবাদী বিজেপির গাত্রদাহ এই জমিদারদের সমূলে উৎপাতিত করতে হবে। আরে ব্রিটিশকে তাড়িয়েছে বাঙালি, তুমি বিজেপি কোন ছাড়? দেশ থেকে অশিক্ষার অন্ধকার দূর হোক। পৃথিবীর 10 দিক থেকে আসুক জ্ঞানের আলোক বন্যা। জেগে উঠুক একটা সুস্থ সবল নতুন ভারতবর্ষ। বাঙালির গর্ব রামমোহন, দেশের গর্ব রামমোহন, আধুনিক ভারতের রূপকার। তাকেই অপমান মধ্যপ্রদেশের বিজেপি বিধায়কের, যিনি আবার সে রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী। बंगाल से आगे बढ़कर तो संतान पकड़ना आता था। आज जब झारखंड में पहले बिहार में था, वहां तक अंग्रेजी शिक्षा के माध्यम से इस देश के लोगों की आस्था बदलने का दुष्यंत चल रहा था, और जिसमें इस देश के कई सारे लोगों को फर्जी समाज सुधारक अंग्रेजों ने बना रखा था, जिसमें एक राजा राम मोहन राय भी थे। वो भी अंग्रेजों के दलाल के रूप में देश में काम करते रहे हैं। ভারতে তখন ব্রিটিশ শাসন, পরাধীনতার অন্ধকার, জাতিভেদ, বাল্যবিবাহের বিরুদ্ধে গর্জে ওঠেন রামমোহন রায়। সতীদাহ প্রথার আগুন নিভিয়ে দেশে প্রতিবাদের আগুন জ্বালান। 1815 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির চাকরি ছাড়েন, সমাজের বিরুদ্ধে গিয়ে সমাজ সংস্কার করেন। তাঁর চাপের মুখে 1829 সালে সতীদাহ প্রথা বন্ধ করতে আইন তৈরি করেন ব্রিটিশরা। ভারতের সমাজ সংস্কারক বলে পরিচিত সেই রাজা রামমোহন রায়কে ইংরেজদের দালাল বললেন বিজেপি শাসিত মধ্যপ্রদেশের উচ্চশিক্ষামন্ত্রী ইন্দর সিং পারমার। এ নিয়ে নিন্দার ঝড়, দিকে দিকে ধিক্কার। বিজেপি মন্ত্রীর এমন মন্তব্য করা যে ঠিক হয়নি তা বুঝিয়ে দিয়েছেন কেন্দ্রের মনোনীত পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস। History is to be interpreted by the historians, not by the politicians. History is to be interpreted by the historians, not by the politicians. কত মূর্খ হলে একটা মানুষ এই ধরনের মন্তব্য করতে পারে? জানে যে প্রথম সতীদাহের বিরুদ্ধে মুখ কে খুলেছিল? পশ্চিমবাংলায় যত নির্বাচন এগিয়ে আসছে তত বিজেপির নেতাদের বাঙালি বিদ্বেষ সেটা আরো উৎকট ভাবে সামনে আসছে। এজেন্ডাটা হচ্ছে পলিটিক্যাল এজেন্ডা। তাই রামমোহনকে অ্যাটাক করো, রবীন্দ্রনাথ ঠাকুরকে অ্যাটাক করো, বিদ্যাসাগরের মূর্তি ভাঙো। যারা আমাদের অতীত গৌরব এবং সংস্কৃতি এবং ঐতিহ্যের উপর যারা আঘাত আনছে তারাই প্রকৃত দেশদ্রোহী। বাংলার নবজাগরণ, ভারতবর্ষের জেগে ওঠা, এগুলোর সঙ্গে এই বিজেপি ঘরানার লোকদের বিন্দুমাত্র সম্পর্ক নেই। উদ্দেশ্য প্রণোদিতভাবে বাংলার মনীষীদের অপমান করছেন, বাংলার মাটিকে অপমান করছেন। রামমোহন রায় সতীদাহ প্রথা রোধ করেছিলেন, তাহলে কি বিজেপি সতীদাহ প্রথা সমর্থন করে? এই বিজেপিকে বর্জন করুন, বিজেপির ক্ষমা চাওয়া উচিত। মধ্যপ্রদেশের কোনো বিষয় নিয়ে ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গ প্রদেশের মুখপাত্র কোনো মন্তব্য করবেন না। এই বিষয়ে যা বলার মধ্যপ্রদেশের মুখপাত্র যিনি বিজেপির আছেন তাকে প্রশ্ন করুন। উচ্চ শিক্ষামন্ত্রী তো পৃথিবীর সব জিনিস জানেন না। ভারতটা বিশাল দেশ, তার ইতিহাসও বিশাল। সারা ভারত সম্বন্ধে খবর রাখবেন এটা আশা করা খুব কঠিন। রাজা রামমোহন রায়কে ইংরেজদের দালাল বলে অপমান, এ নিয়ে তোলপাড়।
দিকে দিকে নিন্দার ঝড়। মুখ বাঁচাতে শেষমেশ ক্ষমা চেয়েছেন বিজেপি শাসিত মধ্যপ্রদেশের উচ্চশিক্ষামন্ত্রী। নিউজ 18 বাংলা। রাজা রামমোহন রায়কে ইংরেজদের দালাল বলে অপমান করেছেন বিজেপি শাসিত মধ্যপ্রদেশের উচ্চশিক্ষামন্ত্রী। সরব বিশিষ্টজনেরা, যারা কিছুই জানেন না তারাই এমন মন্তব্য করেন, সমর্থনযোগ্য নয়। সরব সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। শুধু সতীদাহ রোধ করা নয়, তিনি সেই সঙ্গে যেটা করেছিলেন সেটা হচ্ছে শিক্ষার প্রসার। যেটা রামমোহন রায়ের যে অবদান, সে সম্পর্কে যারা কিছুই জানেন না তারা এই সমস্ত কথা বলেন, বালখিল্যের মতো বলেন। রামমোহন রায় সম্পর্কে তার জ্ঞান খুব সামান্য। তিনি বুঝতেই পারেননি রামমোহন রায়ের অবদানটা কি এবং কোন সময় তিনি জন্মেছিলেন। রামমোহন রায় মুক্ত চিন্তার মানুষ ছিলেন বলেই তিনি ফরাসি বিপ্লবকে সমর্থন জানাতে গিয়েছিলেন। কাজে এইরকম একটা মানুষকে কালিমালিপ্ত করার যে চেষ্টা, এটা খুব নিন্দনীয়, এটা একেবারেই সমর্থনযোগ্য নয়। বিজেপির কক্ষে সবই সম্ভব, কটাক্ষ অভিনেতা শ্রীলেখার। এখন না কোনো কিছুতেই আর অবাক হচ্ছি না। উনি তো একটা সিস্টেমের এগেনস্টে গেছিলেন। বিদ্যাসাগর, রামমোহন রায় একটা মানে একটা চেঞ্জ এনেছিল। নিশ্চয়ই মানে সেন্টারে যেই দল রাজনীতি করে তাদেরই, এরা যারা ধর্মকে নিয়ে এরকম রাজনীতি করতে পারে তারা এরকম কাজ করতে পারে। মানে বললাম তো, আমরা আর কিছুদিন পরে সতীদাহ প্রথাও এবার চালু হয়ে যাবে। বিজেপির বাংলা বিদ্বেষ ফের এবার একবার প্রকাশে। তোপ বাংলা পক্ষে সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায়। হিন্দি বলয় কি চেতনা এবং বাঙালিদের সম্বন্ধে কি চরম ঘৃণার আদর্শ চলে, সেটাই প্রকাশ পায়। বাঙালির রক্তে স্বাধীন ভারতবর্ষে আজকে 2025-এ এসে ব্রিটিশদের সঙ্গে যারা সমন্বয় করেছে চিরকাল, তাদের থেকে বাঙালির মহাপুরুষদের, মনীষীদের এই গালাগালি কি প্রাপ্য ছিল? এইভাবে হিন্দি সাম্রাজ্যবাদী বিজেপি বাংলা ও বাঙালিকে দাবিয়ে রাখতে পারবে না। আমাদের যে মনীষীরা, আমাদের বাঙালি জাতির মুকুটমণি, তাদের আমরা মাথায় তুলে রাখব। রাজ্যপালের বিরুদ্ধে বিস্ফোরক কল্যাণ। রাজভবনে আগ্নেয়াস্ত্র বোমা রাখার অভিযোগ। সিভি আনন্দ বোসকে কড়া আক্রমণ শ্রীরামপুরের সাংসদের। কল্যাণকে পাল্টা চ্যালেঞ্জ রাজ্যপালের। প্ররোচনামূলক কথা বরদাস্ত নয় মন্তব্য বোসের। থানায় নালিশ রাজভবনের। মামলার হুঁশিয়ারি কল্যাণেরও। রাজ্যপালকে আগে বলুন যে রাজ্যপালের ভবনে যেন বিজেপির সমস্ত ক্রিমিনালদের যেন রাজভবনে না রাখে। ওই রাজভবনে বসে ক্রিমিনালদের রাখছেন আর সবাইকে একটা করে বন্দুক দিচ্ছেন আর বোমা দিচ্ছেন, মেরে এসো তৃণমূলের লোকেদের। আপনি আগে সব এগুলো বন্ধ করুন। আপনার মতো অপদার্থ রাজ্যপাল যতদিন থাকবে, বিজেপির চাকর বাকর রাজ্যপাল যতদিন থাকবে, ততদিন ভালো জিনিস পশ্চিমবাংলায় কখনো দেখতে পাবেন না। I have thrown the Rajbhavan open for public scrutiny. Citizens are coming in, media is coming in to see whether there is any arms and ammunition in this Rajbhavan. There are serious implications of this allegation. Rajbhavan is protected or secured under the security charge of the Calcutta police. When a ruling party MP says that arms and ammunition are available inside the Rajbhavan, is he expressing his lack of confidence in the police force of the state? So this is betrayal of the trust and confidence which democracy places in an elected representative. This kind of hate speeches cannot be tolerated. He has a decent option of apologizing to the people of Bengal. Otherwise, legal action will be taken. It is in gross violation of the Bharatiya Nyaya Samhita. It's a very serious criminal offence. I'll be taking it up to the higher levels. Whatever is to be required to reassure the people that Rajbhavan is a no-conflict zone will be done. We cannot allow irresponsible statements which undermine the dignity of the constitutional office of the governor. Nobody can get away with that in the name of democracy. Are you giving any time to apology? 24 hours. অস্ত্র যদি থাকে সে তো আপনাকে ডাকার আগে অস্ত্র সব সরিয়ে দেবে। আর প্রতিদিন অস্ত্র থাকে নাকি? কে বলেছে প্রতিদিন অস্ত্র থাকে? যখন যখন দরকার হয় তখন অস্ত্র নিয়ে আসে। যে প্রোটেকশন নিয়ে বসে থাকে সে কিসের মামলা করবে? আমিও মামলা করবো ওর বিরুদ্ধে। আমিও সুপ্রিম কোর্ট পর্যন্ত আসবো, আমিও দেখবো। এফআইআর, আমাকে এফআইআর দেখাচ্ছেন আর আপনি এই পদ থেকে একটা করে ডায়লগ বাজি করবেন, একটা করে হিংসাত্মক কথা বলেন, প্ররোচনা দেবেন ইনডাইরেক্টলি। প্রতিদিন বাংলার মানে থানায় থানায় আপনার নামে এফআইআর তৈরি হবে। বাংলার মানুষের কাছে হাত জোর করে ক্ষমা চাইতে হবে। MP says that bombs are there in the Rajbhavan. Who guards the Rajbhavan? Calcutta police guards the Rajbhavan. Who is in charge of the police? Home Minister is in charge of the police. Who is the Home Minister? Chief Minister is the Home Minister also.
So does it mean that he doesn't trust his own chief minister? Is it some inner party struggle which is meant to reflect on the governor also? ওপেন ইনভাইট করছি, ইফ হি ইজ হ্যাভিং এ কারেজ টু অ্যাকসেপ্ট ইট। প্রেস যখন একদিকে আপনি থাকবেন, একদিকে আমি থাকবো, আপনি বিজেপির এজেন্ট হিসেবে কাজ করে বিজেপিকে কতটা সাহায্য করছেন আমরা সেটা প্রমাণ করব। আই উইল প্রুভ দ্যাট হি ইজ আ বুচার অফ দি কনস্টিটিউশন। সংবিধানে বসে আপনি বিজেপির দালালি করেন, সংবিধানের পোস্টে বসে আপনি প্রশংসামূলক কথা বলেন। আপনার জন্য বিভিন্ন জায়গায় তৃণমূলের কর্মী খুন হয়েছে বিজেপির হাতে। আপনি হচ্ছেন এমনই একটা লোক, আমিও দেখব। 11-12 শিক্ষকের চাকরির জন্য ইন্টারভিউ ডাক পেয়েছেন প্রায় 20,000। এই তালিকা নিয়ে ক্ষোভ যোগ্য চাকরিহারাদের অনেকেরই। আবারও পথে নেমে আন্দোলনের হুঁশিয়ারি। চাকরিহারাদের উদ্দেশ্যে বলবো, যারা পাননি, আমরা রাস্তার লড়াইয়ের জন্য প্রস্তুতি নিচ্ছি। নতুন চাকরি প্রার্থী ভাই ও বোনেরা, তারা 60 পেয়েছে তবু ডাক পায়। এটা একটা কলঙ্কের দাগ। কিসের মেধার উৎকর্ষতার ভিত্তিতে নিয়োগ হচ্ছে তার এটা? আমরা লড়াইয়ে আছি, লড়াইয়ে থাকবো। 11-12 শিক্ষক নিয়োগের পরীক্ষা শেষ হয়েছে আগেই। সফলদের তালিকা প্রকাশ করেছে এসএসসি। এর মধ্যে ইন্টারভিউয়ের তালিকায় নাম 20,500 জনের। এই লিস্ট নিয়েই আপত্তি তুলেছেন যোগ্য চাকরিহারাদের একাংশ। তারা খাতায় কলমে যোগ্য, কিন্তু ইন্টারভিউয়ের ডাক পাননি বলে অভিযোগ। তারা ফের আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন। চাকরিহারাদের উদ্দেশ্যে বলবো, যারা পাননি, আমরা রাস্তার লড়াইয়ের জন্য প্রস্তুতি নিচ্ছি। নতুন চাকরি প্রার্থী ভাই ও বোনেরা, তারা 60 পেয়েছে তবু ডাক পায়। এটা একটা কলঙ্কের দাগ। কিসের মেধার উৎকর্ষতার ভিত্তিতে নিয়োগ হচ্ছে তার এটা? আমরা লড়াইয়ে আছি, লড়াইয়ে থাকবো। গত এপ্রিল মাসে সুপ্রিম কোর্টের নির্দেশে 2016 সালের এসএসসির প্যানেল বাতিল হয়ে যায়। প্রায় 26,000 জনের চাকরি যায়। শীর্ষ আদালতের নির্দেশে নতুন করে 9, 10 এবং 11-12 শিক্ষক নিয়োগের পরীক্ষা নেয় স্কুল সার্ভিস কমিশন। 11-12 জন্য শূন্য পদ 12,445। এর জন্য 20,500 জনের মেরিট লিস্ট প্রকাশ করেছে কমিশন। এর মধ্যে যারা যোগ্য চাকরিহারা এবং শিক্ষকতার অভিজ্ঞতা রয়েছে এমন প্রার্থীর সংখ্যা প্রায় 11,000। ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে শুরু ইন্টারভিউ, কিন্তু সেই ইন্টারভিউর লিস্টে অনেক যোগ্যের নাম নেই বলে অভিযোগ। একাদশ দ্বাদশ শ্রেণীর যারা, বিশেষ করে এডুকেশন, সংস্কৃত, অনেক যোগ্য চাকরিহারা, নিষ্কলঙ্ক শিক্ষক, তারা এই পরীক্ষায় অংশগ্রহণ করেও ডাক পাননি। যারা কাট অফটাই ক্লিয়ার করতে পারলো না, তাদের কি হবে জানি না। ইন্টারভিউ আর ডেমনস্ট্রেশন দিয়ে পাবো কিনা। অনেকে এমন আছে যাদের 9, 10-এরও সাবজেক্ট নেই, শুধু 11-12টাই ছিল। তারা কি করবে? বহু যোগ্য শিক্ষক বঞ্চিত হয়েছে। যোগ্য শিক্ষক শিক্ষিকা একজনও ফ্রেশার চাকরি পেল না। এই একই সঙ্গে পরীক্ষা নিতে গিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে, আমরা জানি না এর ভবিষ্যৎ কি। ফ্রেশার ভাই বোনেদেরও আমি কিন্তু একটা কথা বলবো, এখন কিন্তু আমাদের সার্বিকভাবে লড়াই করতে হবে, না হলে কিন্তু পথের আন্দোলন অর্থাৎ রাস্তার আন্দোলন কিন্তু আরো ভয়াবহ হবে। নিউজ 18 বাংলা। 11-12 শিক্ষক নিয়োগের চাকরি। শুভেন্দু অধিকারীর দাবি, এই নিয়োগেও দুর্নীতি হয়েছে। চাকরি দেওয়ার নামে জেল থেকে টাকা তুলেছেন তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করেছেন শুভেন্দু। পাল্টা তৃণমূলের দাবি, এসব মিথ্যে অভিযোগ। জীবন কৃষ্ণ সাহার এইগুলো দেব। হ্যাঁ স্যার, বলছি টাকাটা চলে এসছে। হ্যাঁ, আমি পাঠাচ্ছি, ঠিক আছে। আর বলছিলাম যে স্যার, তাহলে আমার ওই 15,50,000 আপনাকে দেওয়া হলো। হ্যাঁ, আর স্যার বলছি কি যে স্যার বলি ফোনে ওটা না এখন বুঝতে দাও, আমি বললাম তো, আমি তো বলে দিলাম। আচ্ছা ঠিক আছে, আর বারবার। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, বেশ। এবং এই পরীক্ষাতেও প্রমাণ হলো জেলের ভিতরে থেকে জীবন কৃষ্ণ সাহা টাকা তুলছে। দেখুন, শুভেন্দু অধিকারী যেহেতু একজন প্যাথোলজিক্যাল লায়ার, তাই তার কথাকে মান্যতা দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। কারণ যে ভিডিও ক্লিপ পোস্ট করেছেন তাতে কোনো ব্যক্তির চেহারা, মুখ কিছুই দেখা যাচ্ছে না। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে চাকরি। 11-12 শিক্ষক নিয়োগের চাকরি। ইন্টারভিউয়ের জন্য ডাক পেয়েছেন 20,500 জন। এরই মাঝে এই নিয়োগেও দুর্নীতির অভিযোগে সুর চড়ালেন শুভেন্দু অধিকারী। রবিবার তিনি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন।
দাবি করেন জেলে বসেই 11-12 রেজাল্টে প্রভাব খাটিয়েছেন মুর্শিদাবাদের বড়োয়ার তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা। নিয়োগ দুর্নীতির অভিযোগে গত অগাস্টে যাকে গ্রেপ্তার করে ইডি, জীবন কৃষ্ণ এখন জেলে। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ক্লিপ পোস্ট করে বিরোধী দলনেতার দাবি, চাকরি দেওয়ার নামে জেলে বসে টাকা তুলেছেন মুর্শিদাবাদের বড়োয়ার বিধায়ক। তাহলে আমার ওই 15,50,000 আপনাকে দেওয়া হলো। হ্যাঁ, বলি ফোনে ওটা না এখন বুঝতে দাও, আমি বললাম তো, আমি তো বলে দিলাম। কোন বঞ্চিত যোগ্য শিক্ষক তারা ডাক পাননি। জীবন কৃষ্ণ সাহা জেলের মধ্যে থেকে এক্সামের রেজাল্টেও যেভাবে প্রভাব খাটিয়েছেন, জেলে তো উনি ফোন ব্যবহার করছেন। জীবন কৃষ্ণ সাহার এইগুলো দেখুন। হ্যাঁ স্যার, বলছি টাকাটা চলে এসছে। হ্যাঁ, আমি পাঠাচ্ছি, ঠিক আছে। আর বলছিলাম যে স্যার তাহলে আমার ওই 15,50,000 আপনাকে দেওয়া হলো। হ্যাঁ, আর স্যার বলছি কি যে স্যার বলি ফোনে ওটা না এখন বুঝতে দাও, আমি বললাম তো, আমি তো বলে দিলাম। দেখুন, শুভেন্দু অধিকারী যেহেতু একজন প্যাথোলজিক্যাল লায়ার, তাই তার কথাকে মান্যতা দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। কারণ যে ভিডিও ক্লিপ পোস্ট করেছেন তাতে কোনো ব্যক্তির চেহারা, মুখ কিছুই দেখা যাচ্ছে না, একটা অডিওর ভয়েস শুধুমাত্র শোনা যাচ্ছে। যেই ভিডিওতে কারোর মুখ দেখা যাচ্ছে না, যেই ভিডিওতে অ্যাকচুয়াল কি ঘটেছে সেটা পুরো পরিষ্কার নয়, তার ভিত্তিতে করা কোনো অভিযোগ, সেই অভিযোগ কখনোই মান্যতা পাবে না, না জনমানসে না আদালতে। সুপ্রিম কোর্টের নির্দেশে 9, 10 এবং 11-12 শিক্ষক নিয়োগের পরীক্ষা নিয়েছে এসএসসি। 11-12 ইন্টারভিউয়ের জন্য প্রার্থীদের তালিকাও প্রকাশ করেছে। এরই মধ্যে দুর্নীতির অভিযোগ তুলে চড়া সুর শুভেন্দু অধিকারীর। এই পরীক্ষাতেও প্রমাণ হলো জেলের ভিতরে থেকে জীবন কৃষ্ণ সাহা টাকা তুলছে। আমি কালকেই ইডির কাছে ফোন নম্বর ইত্যাদি পাঠাবো। মমতা বন্দ্যোপাধ্যায় আবার প্রমাণ করলেন তার এসএসসি কে দিয়ে ইন্টারভিউ ডাক দিয়ে যে এবারেও অর্থের বিনিময়ে রাজনৈতিক পরিচয় দেখে হয়েছে, যোগ্যতার ভিত্তিতে বিচার হয়নি। এটা তো শুভেন্দু অধিকারীকে প্রমাণ করতে হবে যে এই ক্লিপগুলো সত্য। কোর্টে যাক না, বারণ কি করেছে? এবারে এসএসসি পরীক্ষা একেবারে স্বচ্ছ হয়েছে। আজকে ফল বেরোনোর পর এই কথাগুলো বলার অর্থই হচ্ছে পুরো প্রসেসটা সম্পর্কে একটা অবিশ্বাসের বাতাবরণ তৈরি করা। কারণ এরা জানে যে যদি সত্যি সত্যি নিয়োগ হয়ে যায় তাহলে যে মানুষগুলোকে নিয়ে এতদিন ধরে রাজনীতি করছেন সেই রাজনীতি করার জায়গাটা পাবেন না। বিধানসভা নির্বাচনের আগে বিজেপি এবং সিপিএমের এই যে যৌথ নেক্সাস, এই যে মিথ্যের বিনির্মাণ করার নেক্সাস, সেটা মানুষের সামনে বেআব্রু হয়ে যাবে। নিউজ 18 বাংলা। পশ্চিম মেদিনীপুরের শালবনী, এখানে রানী শিরোমণির কর্ণগড় সংস্কার করছে পূর্ত দফতর। ডেবরায় আবার আর এক ছবি। টাকা বরাদ্দ হওয়ার পরেও পিকনিক স্পট সংস্কারের কাজ শুরু হয়নি বলেই অভিযোগ। দেওয়ালে খোদাই করা মূর্তি, একের পর এক প্রাচীন খিলান, মন্দির, ছড়িয়ে ছিটিয়ে রানী শিরোমণির রাজকাহিনী, মেদিনীপুরের রানী লক্ষ্মীবাঈয়ের ইতিহাস। পশ্চিম মেদিনীপুরের শালবনীতে কর্ণগড়, রানী শিরোমণির রাজবাড়ি, প্রায় 700 বছরের পুরনো, এখন ভেঙে চুরে গিয়েছে। তবুও ইতিহাসের পাতা উল্টে দেখতে পর্যটকরা আসেন। স্থানীয়রা বলেন এখান থেকে চুয়ার বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন রানী শিরোমণি। এই কর্ণগড় সংস্কারের কাজ শুরু করেছে পূর্ত দপ্তর। এগুলি অ্যাকচুয়ালি আমরা ইতিহাসে পড়েছিলাম, নিজের চোখে দেখে প্রচুর ভালো লাগছে। এটা ইতিহাসে পড়েছিলাম, নিজের চোখে দেখলে মানুষের স্বভাবত ভালো লাগতেই পারে, তো ভালো লাগছে। পুরোপুরি যে গড়ের যে অবস্থাটা সেইটা যদি আমরা ফিরিয়ে দিতে পারি তাহলে ইতিহাসকে আরো পুনর্জীবিতই করা হবে। মানুষ প্রচন্ডভাবে উল্লাসিত এবং প্রতিদিন প্রচুর মানুষ, আমরা মেদিনীপুর থেকে নয় কলকাতা থেকেও প্রচুর মানুষ এখানে আসেন এবং এখানে এসে ঘুরে যান। দেখলে মনে হতেই পারে এটা জঙ্গল, কিন্তু আসলে তা না, এটা পিকনিক স্পট। পশ্চিম মেদিনীপুরের ডেবরা দিয়ে বয়ে গিয়েছে কাঁসাই নদী। এই নদীর পাড়েই রয়েছে তেমুয়ানি পিকনিক স্পট। ঝোপঝাড় জঙ্গল, ভাঙাচোরা বাথরুম। এই পিকনিক স্পট সংস্কারের জন্য কয়েক মাস আগে 18 লক্ষ টাকা বরাদ্দ করা হয়। অভিযোগ, টাকা বরাদ্দ হলেও পিকনিক স্পট সংস্কারের কাজ শুরুই হয়নি। 6 মাস আগে তো শুনেছিলাম যে মোটামুটি 20 লক্ষ টাকা বরাদ্দ হয়েছে, কিন্তু আজ অবধি 1 টাকারও কোনো কাজকর্ম এখানে কিছুই হয়নি। আবার তো ঘুরে ডিসেম্বর মাস চলে এসেছে। বছর ডিসেম্বর জানুয়ারি মাস নাগাদ প্রায় ফেব্রুয়ারি পর্যন্ত ওখানে প্রচুর লোকজন আসেন। প্রতিবারই আমরা টেম্পোরারি বেসিসে পঞ্চায়েত সমিতি করে থাকি, যাতে পার্মানেন্টলি ওখানে
পার্ক টাইপের কিছু করা যায়, ট্যুরিজম ডিপার্টমেন্টে পাঠিয়েছি, ওটা জাস্ট এখন প্রসেসের মধ্যে রয়েছে। পশ্চিম মেদিনীপুর থেকে শোভন এবং দিগ্বিজয় মাহালি, নিউজ 18 বাংলা।